ইরান একসময় অ্যাসেম্বল করবে, ডিক্লেয়ার করবে উই আর এ নিউক্লিয়ার পাওয়ার। এই ইরান তার নিউক্লিয়ার অ্যাম্বিশন পূরণ করবে, এ বিষয়ে কোনো যে আমরা দেখছি অতীতে পাকিস্তানের এরকম বাধা যতই দেয় না কেন শেষ পর্যন্ত নিউক্লিয়ার এটা হয়ে যায় যদি তাদের একটা থাকে, ইচ্ছা থাকে। আর ইরান তো তার টেকনোলজি জানে। একটা জিনিস আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে যে এই যুদ্ধ সহজে শেষ হবে না, সহজে শেষ হবে না। এই ট্রাম্পের সেই এই করার কথা, নেগোশিয়েট করার কথা, এটা ধাপ্পা। কারণ গতবারও সে কিন্তু আলোচনার মধ্যে ওমানে যখন আলোচনা চলতেছিল তখন কিন্তু অ্যাটাক করছে, এবং সেখানেও ছিল ওই স্টিভ উইটকাপ আর তার ওই যে এ, জামাতা আহ, জারেদ কুশনার কুশনার তারও জারেড কুশনার আরেকবারও যখন অ্যাটাক করছে জুন মাসে, তখনও কিন্তু ওই আলোচনা চলতেছিল। এই দুই ব্যক্তি ছিল। এখন এই দুই ব্যক্তিকে আবার বলা হচ্ছে যে এরা লিড করবে এই আলোচনা, এই জারেড কুশনার আর স্টিভ উইটকফ। এরা তো এখন ইরান তো কোনো অবস্থাতে এটাকে মেনে নিতে পারতেছে না। এমনকি জিসিসি কান্ট্রি তারাও কিন্তু 5 দফা আহ দাবি করছে, তাদেরও কিন্তু একটা আলাদা দাবি তারা নিয়ে আসছে। এখানে তারাও নিরাপত্তা চায়। তবে যেটা ছিল যে একটা চিরস্থায়ী বন্দোবস্ত ছিল এই আরব কান্ট্রিজ, গালফ কান্ট্রিজের সাথে আমেরিকার, যে তাদেরকে প্রোটেকশন দিবে, তারা এদিকে পেট্রো ডলারকে ধরে রাখবে, অর্থাৎ চিরকালীন এলাই হিসেবে থাকবে, এবং তাদের উদ্বৃত্ত যত ডলার সেগুলি আমেরিকান ফাইন্যান্সিয়াল সিস্টেমে ইনভেস্ট করবে, যেটা করে আসছে। এইভাবেই যে যে জিনিসটা ছিল সেই জিনিসটা খুব সম্ভব এইবার ভেঙে যাচ্ছে। কারণ জিসিসি কান্ট্রিগুলি বুঝে গেছে যে আমেরিকান যে প্রোটেকশন এটা ফাঁকা। তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে আপনার তেলের যে সব রিফাইনারিজ, যা কিছু ইরান এক উইল উড়াই দিতে পারতেছে, এবং সিলেক্টিভ ওয়েতে দিচ্ছে, দেখাচ্ছে যে উই ক্যান ডু হ্যাভক অন ইউর ইকোনমি। সুতরাং এই এই যে কান্ট্রিগুলির ভিতরেও একটা আহ, ওই একটা ইসের উদয় হয়েছে যে এখানে আমেরিকার উপর নির্ভর করে আমরা আহ, এখানে সুখে শান্তিতে থাকতে পারবো না। এখন নতুন একটা অর্ডার, নতুন একটা রিজিওনাল অর্ডার এই মিডল ইস্টে এমার্জ করতেছে। সেখানে ইরান উইল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। এবং আরেকটা বিষয়ও কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আজ হোক আর কাল হোক এই ইরান তার নিউক্লিয়ার অ্যাম্বিশন পূরণ করবে, এ বিষয়ে কোনো যে আমরা দেখছি অতীতে পাকিস্তানের এরকম বাধা যতই দেয় না কেন শেষ পর্যন্ত নিউক্লিয়ার এটা হয়ে যায় যদি তাদের একটা থাকে, ইচ্ছা থাকে। আর ইরান তো তার টেকনোলজি জানে, দে ক্যান এনরিচ টু আপ টু 90%। ইচ্ছে করলে তারা করে ফেলবে, তারা 60% পর্যন্ত করছে। এখন আলোচনায় বলতেছে ঠিক আছে আমরা এগুলিকে করে ফেলবো, মানে 2.5%-এ নিয়ে আসবো, জাস্ট ফুয়েল লেভেলে নিয়ে আসবো এই পিসফুল। এগুলি কথার কথা, তাদের ওগুলি হাইলি প্রোটেক্টেড। এবং যে যত জুনে যখন অ্যাটাক করছে না, যে বলছে যে আমরা ধ্বংস করে দিচ্ছি, এটা কিন্তু আইএইএ শেষ পর্যন্ত রিপোর্ট দিছে যে তাদের যে ইউরেনিয়ামের স্টক পাইল প্রায় 1/2 টন, সেগুলি কিন্তু ইনট্যাক্ট আছে। কারণ যদি তাকে বোমা মেরে উড়াই দিত তাহলে আশেপাশে রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যেত, রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যায় না। এবারও কিন্তু রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যায় না। দ্যাট মিনস আমি কনক্লুড করি যে ইরানের যে নিউক্লিয়ার ফুয়েল এবং পসিবলি আর্সেনাল সেগুলো ইনট্যাক্ট আছে। ইরান একসময় অ্যাসেম্বল করবে, ডিক্লেয়ার করবে উই আর এ নিউক্লিয়ার পাওয়ার। যে সময় যেদিন ডিক্লেয়ার করবে সেদিনই দেখবেন যে ইসরায়েল এবং ইরান জয়েন্টলি ডোমিনেট করতেছে মিডল ইস্ট তখন জয়েন্টলি ডোমিনেটেড হবে এই দুই কান্ট্রি দ্বারা। কারণ ইসরায়েলও তো আর চলে যাচ্ছে না, ইসরায়েলের নিউক্লিয়ার অস্ত্রপাতি ফেলে দিচ্ছে না। মাঝখান দিয়ে আমেরিকান এই ফোপর দালালিটা মনে হয় আর থাকবে না। দেখা যাক কি হয়। তবে মেন হয় এই গন্ডগোলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমাদের ইকোনমি একটা ধাক্কা খাবে, অলরেডি একটা ধাক্কা খাইছে। এখানে আপনার ধরেন এই আমরা গত বছর 8 বিলিয়নের মতো কিনছে, $9 বিলিয়ন এই জ্বালানি কিনছে, এলএনজি কিনছে। এখন কিন্তু হবে 40% বাইরে গেছে দাম, 40% ক্রুডের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সবকিছু। এই টাকাটার
সংস্থান করা বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে, কারণ আপনার তো আমাদের রেমিটেন্স তো রেমিটেন্স কমে যাওয়ারই কথা, কারণ ওইখানে কল কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে। তবে যাই হোক, শেষ পর্যন্ত উই উইল ওভারকাম, বাট উই উইল সাফার। এটাই হচ্ছে আমার এবং আমাদের এটার থেকে শিক্ষা নেওয়া উচিত যে এনার্জিকে ডাইভার্সিফাই করতে হবে। আমাদের যে কোল ছিল, সেখানে প্ল্যান ছিল যে 5টা পাওয়ার প্ল্যান্ট করবে। কোল মানে আমাদের নিজস্ব কোল উঠে, সেটাকে ওই কিছু এনভায়রনমেন্টালিস্টের আন্দোলনের পরে সরকার করে নাই, সরকারও চায় নাই। সরকাররা তখন ওই এলএনজি কিনছে, এলএনজি এলএনজি কিনা ওখানে পায়, কমিশন পায়, সামিট গ্রুপ কমিশন পায়। তারপরে এখন তো ওই যে এক্সালারেট, সেটারই হচ্ছে পিটার হাস সাহেব হয়েছে ওটার চিফ এক্সিকিউটিভ। এটা কারা কমিশন খায় উই ডোন্ট নো, ইউনুস সাহেব খায় কিনা জানি না, কিন্তু এগুলো যদি করা হয়, কমিশন বাণিজ্য ব্যাপকভাবে হয়। নিজস্ব কয়লা উঠাতে পারলে আমাদের অসুবিধা ছিল না। এনভায়রনমেন্ট নিয়ে যারা কথা বলে, আমি তাদের সাথে আর্গুমেন্ট করতে রাজি আছি। আমরা আমাদের যে এই এমিশন যেটা আমরা করতে পারি 2.6% গ্লোবালি, আমরা তা সেই পরিমাণ করি না। এটা যদি করা হয়তো সামান্য কিছু এমিশন বাড়তো, দ্যাটস উইদিন আওয়ার অ্যালাওয়েবল রেঞ্জের মধ্যে থাকতো। কিন্তু এটা না করে আমরা এই ইসের জন্য, বিদ্যুতের জন্য বা এনার্জির জন্য আমরা একটা ইসের মধ্যে পড়ে গেছি, কি বলে, একটা খাদে পড়ে গেছে এই মুহূর্তে। এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত। এখান থেকে আমাদের সেরকম একটা পরিকল্পনা এখন প্রয়োজন। আসলে যুদ্ধ যদি হয় ওয়ার্ল্ড ব্যাপী, তাহলে বাংলাদেশের আপনার জ্বালানি থেকে শুরু করে অন্যান্য খাতে কি ধরনের পলিসি নেওয়া উচিত, এগুলি নিয়ে বেশ আলোচনা করা উচিত বলে আমি মনে করি। ব্রিগেডিয়ার জেনারেল, আপনি কিছু একটা বলতে যাচ্ছিলেন, 1 মিনিট যদি বলেন। আমি একটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে যুদ্ধটা এখন শেষ হবে কিভাবে। আমি কিন্তু এই যুদ্ধটার একটা শেষ আমি মনে করি এটা হবে, সেটা হবে ইট উইল বি এ ডিসগ্রেসফুল রিট্রিট। এই ডিসগ্রেসফুল রিট্রিটটা আমি এই জন্য বলছি, সেটা হচ্ছে ইউএস কংগ্রেস কিন্তু $200 বিলিয়ন দেয় নাই ট্রাম্পকে এই যুদ্ধ চালানোর জন্য। তারা সাফ না করে দিয়েছে, কারণ এই যুদ্ধে যে তারা যেহেতু জানে যে ইরানের সাইজটা ইজ মাচ বিগার দেন ইরাক, এখানে ট্রুপস রিকোয়ারমেন্ট উইল বি ডাবল, এবং সারা বিশ্বের কেউ এখানে কন্ট্রিবিউট করবে না। সুতরাং এই যুদ্ধে শুধুমাত্র ইউএস এর জনগণ টাকা দিবে, এটা তারা চায় না। 2 নম্বর হচ্ছে ইউএস এর যে থিঙ্ক ট্যাঙ্ক যারা এই আপনার এই যে কি বলে আপনার কুশনার, তার তো কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই, তার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই এইরকম একটা নেগোসিয়েশন চালানোর জন্য। এই মিডল ইস্টে নেগোসিয়েশন কারা করেছে? ব্রেজনেস্কি করেছে, কে করেছে? শুলস করেছে, জর্জ শুলস করেছে, যে হেনরি কিসিঞ্জার করেছে। আপনি কি এরা কি এদের সাথে কোনো কম্পেয়ারেবল? আর এদেরকে পাঠিয়েছেন আপনি, এটা একটা পারিবারিক ইস্যু বানিয়ে ফেলছে। দ্যাটস হোয়াট ইউএস পিপল আর নট লাইকিং। এবং ম্যাগা কিন্তু ইজ টোটালি এগেনস্ট ম্যাগা, টোটালি। এই ট্রাম্প তো আসছেই পাওয়ারে ম্যাগা নিয়ে, এখন দেখেন ট্রাম্প কিনা ইমপিচড হয় কিনা, এবং হি ইজ নট কিকড আউট ফ্রম হোয়াইট হাউস, এটাই আপনি দেখেন। দ্যাটস হোয়াট ইজ অ্যাকচুয়ালি ওয়েটিং ফর, এবং এখানে তখন এটা কনক্লুড হবে, এবং সেই সাথে ইট উইল বি এ উইথড্রল অফ ইউএস ফোর্সেস ফ্রম মিডল ইস্ট। জি, 30 সেকেন্ডস। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি শুধু এটুকুই বলতে চাই যে ইসরায়েল তো যে কোনো মূল্যে যুদ্ধটা চালিয়ে যেতে চায়, বাট আমেরিকাকে সাথে চায়। একই সাথে ট্রাম্পের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। এটা আমার কথা না, এটা আমেরিকান স্ট্র্যাটেজির কথা, যে ট্রাম্পের ইগো প্রবলেম আছে, সে অ্যারোগেন্ট, এবং সে হারতে চায় না এবং হারাটা একসেপ্ট করতে চায় না। তো এই দুইটাতে মনে হয় যে সে আরো কিছুদিন যুদ্ধটা চালিয়ে যাবে, এবং তারই কথাটা হলো যে এইরকম বড় যুদ্ধ এটা শুরু করাটা সোজা, বাট প্রত্যেকটা যুদ্ধেরই একটা নিজস্ব মোমেন্টাম থাকে। ওয়ার হ্যাজ ইটস ওন লজিক। তো যে কারণে ডিসগ্রেসফুল ডিফিট যেটা বললেন, যারা দেখতে চায় এই বিষয়টা, তারা কিন্তু আরো কিছুদিন চালিয়ে যেতে চায়, যে ফর একটা বেটার এন্ডিং। তো আমার মনে হয় এই যুদ্ধটা আরো কিছুদিন চলবে, এবং আলটিমেটলি ওই ডিসগ্রেসফুল ডিফিট দিয়ে শেষ হবে। থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ। আমি অনুষ্ঠান শেষ করতে হবে। আমার কাছে যেটা মনে, আপনার চমৎকার বলেছেন শেষ পর্যন্ত। আপনি জানেন, ব্রিটিশ একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন, মঞ্জুর ভাই যদি আপনি খেয়াল করে থাকেন, তিনি বলেছেন যে এই যুদ্ধ শুধুমাত্র একটা লেনদেনের যুদ্ধ, আর কিছু তিনি দেখছেন না। ট্রাম্প একজন লেনদেনকারী, আর এর চেয়ে বেশি তাকে ভাবে না। তার মানে ব্রিটিশদেরও ওই ধারণা থেকে কিন্তু তারা ট্রাম্পের আহ্বানে কেউ সাড়া দেয়নি, কারণ এটি শুধুমাত্র ট্রাম্প আর
আর ইসরায়েলের লেনদেনের জন্যই বা তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে এই যুদ্ধটা তারা পরিচালিত করেছে, যে কারণে এখানে কোনো ধরনের ওয়ার্ল্ড ইন্টারেস্টের কোনো যুদ্ধ না, এটা আদর্শের কোনো যুদ্ধ না। সে কারণে আসলে ট্রাম্প নিজেই কোনো না কোনো একটা অজুহাতে এই যুদ্ধ থেকে বের হবার চেষ্টা করছে, এটি আমার কাছে না, যেটা মনে হয়। তার জামাতা জ্যারেড কুশনারের কিন্তু অলরেডি $5 বিলিয়ন কন্ট্রাক্ট পাইছে সৌদি আরব থেকে এই হিসাবে। না, এটাই তাদের টার্গেট তো সৌদি মিডল ইস্টকে যে কোনো ভাবেই মিডল ইস্টকে ডোমিনেট করা এবং তাদেরকে দখলে রাখা, এটা ফাইন্যান্সিয়ালি হোক। এখন তো আর আগের মতো আসলে আপনার অঞ্চলে গিয়ে শাসন করে দখল বলে না, এখন তো যেভাবে করছে এটি হলো আধুনিক দখল, যেটি হলো নিজের জায়গা থেকে আপনাকে ফাইন্যান্সিয়ালি ক্যাপচার করে রাখা, সেটাই করছে, আরো সামনে করবে। তবে ইরানের যদি বিজয় হয়, হয়তো এই ধারণার এবং এই কালচারের একটা বড় পরিবর্তন আমরা দেখতে পারি। দেখা যাক সামনে কি হয়। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন, কাল দেখা হবে অন্য কোনো দিনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।